আসসালামু আলাইকুম। সি শার্পের আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা সি শার্পের উপরে প্রত্যেকটা টপিকে স্টেপ বাই স্টেপ ভিডিও করতে চলেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন মূলত কথা বলছি মেথড নিয়ে। মেথডের প্রত্যেকটা বিষয় আমরা স্পেসিফিক ভাবে দেখানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ড, যারা আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন সরাসরি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রেফ কিওয়ার্ড এবং আউট কিওয়ার্ড। এই দুইটি কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালু পাস করব রেফারেন্সের সাথে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। প্রথমত আমরা দেখব যে অ্যাকচুয়ালি রেফ কিওয়ার্ড কি। দেখতে পাচ্ছেন এখানে আছে a variable of a value type can be passed by reference by using the ref keyword। এর মানে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি যে ভ্যালু টাইপে পাস করবেন আপনার মেথডে সেই ভ্যালু টাইপের রেফারেন্সকে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রেফ কিওয়ার্ডটা ব্যবহার করা লাগবে। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব আপনারা আরো বিষয়গুলো ক্লিয়ার হবেন। এরপরে বলছে both in the caller and method declaration this will cause the variable to be passed in by reference and therefore changing it will update the original value। এর মানে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনারা যে ভ্যালু টাইপটা পাস করবেন মেথডের মধ্যে সেই ভ্যালু টাইপটা যখনই মূলত মেথডে এসে চেঞ্জ হবে তখন আপনার যেই ভ্যারিয়েবলটা পাস করেছেন যে কোনো জায়গা থেকেই হোক না কেন সেই ভ্যারিয়েবলের রেফারেন্সটা ধরার কারণে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাও কিন্তু আপডেট হয়ে যাবে। যদিও একটু ক্রিটিক্যাল মনে হয় বাট আমরা যখন প্র্যাকটিক্যালি করব আপনারা বিষয়গুলো খুবই সহজভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন সরাসরি আমরা কোডে চলে যাই। সো ফ্রেন্ড, আমরা চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিওতে। এখন এখানে আমি অবশ্যই একটা মেথড ডিক্লেয়ার করে নেব। আগে জাস্ট মেথডটা ডিক্লেয়ার করে নিচ্ছি পাবলিক, এবং যেহেতু এই মেথডটা ইন্টিজার রিটার্ন করবে আমরা সেহেতু ইন্টিজার দিয়ে দিচ্ছি। এরপরে মেথডের নাম রাখলাম সাম, এরপরে জাস্ট আর্গুমেন্ট স্কোপ দেন বডি। তাহলে আমাদের মেথড কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, প্রথমত দেখব যে অ্যাকচুয়ালি আমরা যে আর্গুমেন্ট গুলো পাস করি সেগুলো কিভাবে কাজ করে। আমি জাস্ট এখানে দিলাম ইন্টিজার a দেন ইন্টিজার b। আমরা দুইটা আর্গুমেন্ট নিলাম ইন্টিজার টাইপের। এখন এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু 20। যেহেতু আমরা এই মেথডটাকে রিটার্ন টাইপ দিয়েছি অবশ্যই আমাদেরকে রিটার্ন করা লাগবে, সেহেতু আমরা দিব রিটার্ন a প্লাস b। তাহলে আমাদের মেথডটা কিন্তু অলরেডি কমপ্লিট। অবশ্যই আমরা প্রোগ্রাম ফাইলে এটাকে কল করব। যেহেতু আমাদের মেথড ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা আছে আমি মেথড ক্লাসের ইনস্ট্যান্সটা ইউজ করব মেথডস ডট জাস্ট আমি যদি সাম দেই তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত মেথডটি। এখন এখানে যদি দেখবেন এটা কিন্তু দুইটা আর্গুমেন্ট নিচ্ছে। জাস্ট এখানে আমি জাস্ট এইভাবে যদি রাখি তাহলে এটা বলছে দেয়ার ইজ নো আর্গুমেন্ট গিভেন, এখনো কিন্তু তার মধ্যে আর্গুমেন্ট গুলো দেয়া হয়নি, দ্যাট করেসপন্ডিং টু দ্য রিকোয়ার্ড প্যারামিটার। অবশ্যই প্যারামিটার গুলো রিকোয়ার্ড যেগুলো অবশ্যই আমাদের দেয়া লাগবে। জাস্ট এইখানে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্টিজার, জাস্ট এটার নাম রাখলাম আমি সি, এটা দিলাম 2 এবং রাখলাম ইন্টিজার ডি ইকুয়াল টু 4। জাস্ট এখন যদি আমি দুইটা আর্গুমেন্ট পাস করি সি এবং ডি তাহলে দেখবেন আর কোনো প্রবলেম নাই, অলরেডি কমপ্লিট। যেহেতু আমাদের সাম মেথডটা কিছু রিটার্ন করবে এবং রিটার্নটা আমরা ধরার জন্য এখানে আমরা একটা ভেরিয়েবল ইউজ করব, জাস্ট এটা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে সেহেতু আমি দিয়ে দিলাম ইন্টিজার এবং দিলাম রেজাল্ট। এখন বিষয়টা কি করবে আমরা একটু দেখব। জাস্ট এখানে যদি আমি
ডিবাগার পয়েন্টটা রাখি এবং আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলেই দেখতে পারবো কি হচ্ছে। প্রথমত দেখতে পাচ্ছি সি ভেরিয়েবল এবং ডি ভেরিয়েবলের কাছে চলে এসেছে আমাদের ডিবাগার পয়েন্ট, এবং আমি যদি একটু স্টেপ বাই স্টেপ নিচে নামিয়ে দেখতে চাই তাহলে দেখতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি সি এর মধ্যে আছে 2, ডি এর ভিতরে আছে 4, এবং এই সি এবং ডি যেহেতু সামের ভিতর দিয়ে পাস হচ্ছে তাহলে এর মধ্যে আসবে 2 এবং 4। তাহলে আমরা এখন চলে যাব সাম ফাংশনের মধ্যে, এবং এইখানে যদি এসে দেখি এর ভিতরে আছে 2 এবং বি এর ভিতরে আছে 4। ওকে, এখন যদি আমি জাস্ট এটাকে স্টেপ বাই স্টেপ নিচে নামাই তাহলে দেখতে পারবো। দেখুন, এখন যদি দেখি এর মধ্যে আছে 10 এবং বি এর মধ্যে আছে 20। সুতরাং আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের রিটার্ন করে কি। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো আমাদের রিটার্ন করছে হচ্ছে 30। তাহলে বিষয়টা দেখলাম যে অ্যাকচুয়ালি সাম ফাংশনের মধ্যে যে 2 এবং 4 গেল এটা কিন্তু কোনো কাজই করলো না। জাস্ট সে তার ফাংশনের মধ্যে গেল, দেন ফাংশনের ভিতরে যে ভ্যালুগুলো অ্যাসাইন করা ছিল সেগুলোই ক্যালকুলেট করে আমাদেরকে রেজাল্টটা রিটার্ন করেছে। এবং এখন যদি দেখি তাহলে দেখব যে সি এবং ডি এর মধ্যে কিন্তু সেম ভ্যালুটাই আছে। বাট আমরা এখন রেফ কিওয়ার্ডটা ইউজ করে দেখব অ্যাকচুয়ালি কি ঘটে। তাহলে চলুন দেখি। ফাংশনের মধ্যে এবং ফাংশনে রেফ কিওয়ার্ড ইউজ করার জন্য আপনাদের প্যারামিটারের পূর্বে রেফ কিওয়ার্ডটা ইউজ করা লাগবে। জাস্ট আমি রেফ কিওয়ার্ডটা ইউজ করলাম। দেখুন, রেফ ইন্টিজার এ, দেন হচ্ছে রেফ ইন্টিজার বি, জাস্ট এইটুকুই। এখন কি করব, যেহেতু আমরা সাম ফাংশনে কল করেছি প্রোগ্রাম ফাইলে, এখন যদি প্রোগ্রাম ফাইল চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এরর আছে, কারণ এগুলো কিন্তু রেফারেন্স টাইপের আর্গুমেন্ট। আমরা যদি কোনো আর্গুমেন্ট এখানে পাস করি অবশ্যই রেফারেন্স টাইপের আর্গুমেন্ট পাস করা লাগবে। আর যেহেতু এগুলো হচ্ছে ভ্যালু টাইপ, এগুলোকে আমরা রেফারেন্স টাইপে নিয়ে নিতে পারি অবশ্যই রেফ কিওয়ার্ডের মাধ্যমে, এবং এটাও হচ্ছে রেফ কিওয়ার্ডের মাধ্যমে রেফারেন্সটা নিয়ে নিয়েছি। এখন যে বিষয়টা হবে, আমরা যদি একটু স্মরণ করার চেষ্টা করি, যখনই আমরা রেফ সম্পর্কে পড়েছি তখন কিন্তু সেখানে খুব সুন্দরভাবে বলেছিল আমাদের ভ্যালু টাইপের যে রেফারেন্সটা তৈরি হয়েছে সেই রেফারেন্সটা ধরে মূলত আমরা আমাদের ভ্যালুকে নিয়ে যাব। যেহেতু আমরা এখন আমাদের রেফারেন্স সহকারে ভ্যালুটা নিচ্ছি, তখন এখানে কি হবে, যখনই এর মধ্যে 10 ভ্যালু অ্যাসাইন হবে অটোমেটিক্যালি কিন্তু সে এই যে রেফ কিওয়ার্ডটা ইউজ করার কারণে আমাদের এইখান থেকে এই যে সিটা চলে এসেছে প্যারামিটার আকারে, সি এর মধ্যে ভ্যালুটা আপডেট হয়ে যাবে। তাহলে আমরা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি। জাস্ট আমি যদি একটু এটাকে এক্সিকিউট করি দেখবো এখন কি হয়। চলুন দেখি। এখন জাস্ট দেখতে পাচ্ছি সি এবং ডি এর মধ্যে সেম ভাবেই 2 এবং 4 চলে এসেছে, এবং আমাদের এখন সাম ফাংশনের ভিতর দিয়ে জাস্ট ভ্যালুগুলো পাস হবে। পাস হওয়ার পর আমরা যদি একটু দেখি, দেখুন সে পাস হয়েছে এবং নিয়ে এসেছি 2 এবং জাস্ট 4। তাহলে এখন যদি আমরা নিচের দিকে নামি, এর মধ্যে ভ্যালু আমরা পুনরায় অ্যাসাইন করছি 10 এবং বি এর মধ্যে 20। এখন যদি দেখি দেখবেন 10 এবং 20, সেহেতু 10 এবং 20 সে জাস্ট সাম করে আমাদেরকে রিটার্ন করে দিল। আমরা জানি সেটা পাবো আমরা 30। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এখন সবচেয়ে মেন টুইস্টটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সি এবং ডি এর ভ্যালু এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি বুঝতে পারবেন। দেখুন সি এর ভ্যালু হয়ে গেছে 10 এবং ডি এর ভ্যালু হয়ে গেছে 20। এটাই হচ্ছে রেফ কিওয়ার্ডের মূল বিষয়টা। আপনি যেই ভ্যালু টাইপের ভ্যালুটা আগে পাস করতেন, বাট রেফ কিওয়ার্ডটা ইউজ করার কারণে আপনি সরাসরি ওই ভ্যালু টাইপেরই রেফারেন্স সহকারে ভ্যালুটা নিয়ে গিয়েছিলেন। আর যেহেতু রেফারেন্স সহকারে আপনি নিয়ে গিয়েছেন, সেহেতু যখনই এই প্যারামিটারে পাস যে রেফ কিওয়ার্ডের মাধ্যমে হয়েছে যে রেফারেন্সটা, সেই রেফারেন্সের মধ্যে সেই ভ্যালুটা আপডেট করে দিয়েছে। জাস্ট এখন যদি আমরা রেজাল্টে দেখি, অ্যাজ ইউজুয়াল 30 এবং ডি এর মধ্যে চলে এসেছে 20 এবং সি এর মধ্যে 10। এটাই হচ্ছে মূলত রেফ কিওয়ার্ডের মূল কার্যপ্রণালী। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি রেফ কিওয়ার্ড কিভাবে কাজ করে।
এখন সরাসরি চলে যাব আমরা আউট কিওয়ার্ডে। দেখতে পাচ্ছেন আউট কিওয়ার্ডে চলে এসেছি। এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে sometime you may want to pass an unassigned variable by reference and have it assigned in the method. মাঝে মাঝে আমাদের এরকম বিষয় প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের মেথডের ভেরিয়েবলকে আমরা আনঅ্যাসাইন্ড রেখেই তার মধ্যে তাকে এক্সিকিউট করার চেষ্টা করি, বা প্রয়োজন হয় বিধায় আমরা করি। বাট সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উইদাউট ভ্যালু ছাড়া আমরা প্যারামিটার পাস করতে পারি অপশনাল প্যারামিটারের ক্ষেত্রে। আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অপশনাল প্যারামিটারটা কি। যদি সেগুলো না দেখে থাকেন ভিডিওগুলো, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। দেখুন এরপরে বলছে however using an unassigned local variable will give a compile time error. এটা যেটা বলছে সেটা হচ্ছে যখনই আপনি কোনো একটা মেথডের মধ্যে আর্গুমেন্ট পাস করে সেটাকে কল করতে যাবেন, তখনই আপনাকে অবশ্যই সেই আর্গুমেন্টের ভ্যালু দেয়া লাগবে। যদি আপনি ভ্যালু না দেন সে কিন্তু কম্পাইল টাইম এরর আপনাকে প্রোভাইড করবে। এরপরে আপনাদেরকে যেটা বলছে ফর দিস সিচুয়েশন, এই অবস্থাতে দ্য আউট কিওয়ার্ড ক্যান বি ইউজড। এই অবস্থার প্রেক্ষিতে আপনি যদি এররটাকে ফিক্স করতে চান এই অবস্থানে রেখেই, তাহলে অবশ্যই আপনাকে আউট কিওয়ার্ডটা ব্যবহার করা লাগবে। ইট হ্যাজ দ্য সেম ফাংশন অ্যাজ আ রেফ। এটা অনেকটা সিমিলারলি রেফ কিওয়ার্ডের মতোই, বাট ভিন্নতা অবশ্যই আছে। এরপরে বলছে expect that the compiler will allow use of the unassigned variable and it will make sure the variable is assigned in the method. আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আউট কিওয়ার্ডটা অনেকটাই রেফ কিওয়ার্ডের মতোই, এটা মূলত একটা ভেরিয়েবলের রেফারেন্স সহকারে পাস করে। এখন আমরা সরাসরি চলে যাব প্র্যাকটিক্যালে, তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। জাস্ট আমি চলে যাচ্ছি আমাদের সেম প্রোগ্রামটা রেখে, এখন আমরা আউট কিওয়ার্ডটা ব্যবহার করে দেখব। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমি আরো একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, জাস্ট ইন্টিজার। এটাকে জাস্ট এম দিলাম, এম দিয়ে রাখলাম, এবং আমি একটা রেখেছি রেফ কিওয়ার্ড হিসেবে, একটা রাখবো আমি আউট কিওয়ার্ড হিসেবে, আর আরেকটা আমি কোনো কিওয়ার্ড ইউজ করব না। এখন জাস্ট এখানে কি করব, এম এর মধ্যে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিব, জাস্ট দিয়ে দিলাম 30, এবং এইখানে আমি এটাকে নিয়ে নিলাম। তাহলে আমাদের মেথড ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে সামে অবশ্যই এরর আসবে। ওকে, প্রথমত এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিব, জাস্ট ইন্টিজার কে, এবং এটার মধ্যে জাস্ট আমি কোনো ভ্যালু দিব না। এখন যে বিষয়টা করব সেটা দেখুন, এখন আমরা জাস্ট দেখে নেব এটার মধ্যে আছে তিনটা আর্গুমেন্ট। প্রথমটা হচ্ছে রেফ ইন্টিজার টাইপের আর্গুমেন্ট, তারপরটা হচ্ছে আউটার ইন্টিজার আর্গুমেন্ট, এরপরে আছে ইন্টিজার টাইপের নরমালি আর্গুমেন্ট। তাহলে আমরা যদি রেফ যে প্রথম কিওয়ার্ডটা আছে সেই আর্গুমেন্টে ডাটা পাস করতে চাই, তাহলে সি পাস করব, এবং পরবর্তী হচ্ছে আউটার, আমি আউটারের মধ্যে ডি পাস করব, এবং আমি যে নরমাল আর্গুমেন্টটা আছে সেটার মধ্যে আমি কে পাস করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা এরর চলে এসেছে, বাট এই এরর আসার কারণ হচ্ছে জাস্ট আমরা এখানে কিওয়ার্ড গুলো ইউজ করিনি। আমি এখানে ইউজ করব রেফ, এবং অবশ্যই এখানে ইউজ করব আমি আউট। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আরো একটা এরর আছে, ইউজ অফ আনঅ্যাসাইন্ড লোকাল ভেরিয়েবল কে, মানে আমি কে এর মধ্যে কোনো ভ্যালু পাস করিনি। তাহলে আমি কে এর মধ্যে ভ্যালু পাস করে দিই। দেখতে পাচ্ছেন সবকিছু ওকে। এখন যদি আমি আপনাদেরকে জাস্ট দেখাই, আমি এখানে জাস্ট এক্সিকিউট করব, জাস্ট এক্সিকিউট করলাম। এখন আমরা চলে যাব আমাদের ফাংশনের মধ্যে, এবং এইখানে যদি যথারীতি দেখি তাহলে এ মধ্যে 2 এবং বি এর মধ্যে 4 এবং এম এর মধ্যে আমরা জানি যে 10, এবং ফাইনালি এটা যদি আমরা দেখি তাহলে দেখব, জাস্ট আমি চলে যাচ্ছি, এবং এখন যেহেতু আমাদের সিটা হচ্ছে রেফারেন্স টাইপের, এই সি এর মধ্যে চলে আসবে 10, এবং ডিটাও জানি অলমোস্ট রেফারেন্স টাইপের মতোই, বাট এটার যেই স্পেশালিটি সেটা আমরা একটু পরে আসছি। ডি এর মধ্যে দেখবো আমরা সেম ভাবে 20, বাট কে এর মধ্যে কিন্তু 10ই থাকবে।
কারণ কেতে কোনো ধরনের আমরা রেফ বা আউটার কিওয়ার্ড ইউজ করিনি। তাহলে আমরা এখানে রেজাল্ট পাবো হচ্ছে 60। এখন যেটা হচ্ছে আমাদের মূল দেখার বিষয়, এই যে আউট কিওয়ার্ড এটা কিন্তু আনঅ্যাসাইন্ড রেখেও আমরা ভ্যালু পাস করতে পারি এবং আনঅ্যাসাইন্ড রেখে ভ্যালু পাস করলেও সে কিন্তু আমাদেরকে অ্যালাউ করবে। জাস্ট আমি যদি ডি কে আনঅ্যাসাইন্ড রাখি, দেখুন আমি কোনো ভ্যালু এখান থেকে পাস করলাম না, কোনো প্রবলেম নেই। আমাদের কম্পাইলার অথবা আমাদের রান টাইম এরর কোনো ধরনের প্রবলেম এখানে হবে না। বাট যদি আমি রেফ কিওয়ার্ডে আনঅ্যাসাইন্ড রাখি, দেখুন তাহলে কি হয়, আমি আনঅ্যাসাইন্ড রাখলাম এবং এইখানে সরাসরি এরর চলে আসলো। সে কি বলল, ইউজ অফ আনঅ্যাসাইন্ড লোকাল ভেরিয়েবল সি। আমরা কিন্তু এটাকে ইউজ করেছি বা এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করিনি সেটা বলছে। অবশ্যই আমাদেরকে রেফ কিওয়ার্ড যদি ইউজও করি তাও কিন্তু আমাদের ভ্যালু অ্যাসাইন করা লাগবে। তাহলে এটাই হচ্ছে মূল পার্থক্য রেফ কিওয়ার্ড এবং আউট কিওয়ার্ডের মধ্যে। আর এর মধ্যে মিল হচ্ছে যে আউট কিওয়ার্ড বা রেফ কিওয়ার্ড দুটাই কিন্তু ভ্যারিয়েবলের রেফারেন্স সহকারে ভ্যালুকে নিয়ে যায় এবং দেন যখনই তার মধ্যে ভ্যালু আপডেট হয় তখনই তার যেই লোকাল ভেরিয়েবল গুলো আছে তার মধ্যেও ভ্যালুগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।